where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম স্টুডেন্টস, আমি উমর আলী, ময়না উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক। আবার তোমাদের মাঝে তোমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে ষষ্ঠ অধ্যায়ের একটা অংশ। ষষ্ঠ অধ্যায় তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, তার একটা অংশ জাপান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি একটু আলোকপাত করব। তো আমি এখানে ছক আকারে সমস্ত কিছু লিখে দিয়েছি, আমি এগুলা ধরে ধরে একের পর এক আলোচনা করব। তো শুরুতেই আমি বলতে চাই যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মানে কি, তোমরা অনেক সময় হয়তো বইতে বা এতে দেখবে যে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে এরকম কথাটা আছে, কিন্তু দ্বিতীয়ার্ধে মানে কি 1850 সালের পর থেকে সেটা হচ্ছে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বলা যেতে পারে যে জাপান ভৌগোলিক দিক থেকে যে একটা বিচ্ছিন্নতা ব্যাপার ছিল সেটা দূর হয়ে গেল জাপানের, যার জন্য জাপান হচ্ছে ইউরোপীয় যে শক্তিধর যে রাষ্ট্রগুলো ছিল, অনেক ঐতিহাসিক বলছেন যে তাদের সমকক্ষ জাপান হয়ে গেল সেই সময়ে। সেটাই কেবল নয়, পাশ্চাত্য সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের প্রভাবে জাপান একটা আধুনিক সভ্যতার দিকে এগিয়ে গেল, যার জন্য জাপান হচ্ছে সেই সময়ে বিভিন্ন দিক থেকে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার তার একটা বলা যেতে পারে যে মনোনিবেশ সে করলো। সেক্ষেত্রে আমরা অবশ্যই আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তোমরা ভালো করে জানো যে চীন জাপান যুদ্ধ কিন্তু বিশ্বের ইতিহাসে একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে। 1894-95 সালে চীন জাপানের যুদ্ধে চীনের বিশাল চীন বাহিনী ক্ষুদ্র জাপানের কাছে পরাজয় স্বীকার করে, এবং তার ফলে এই যে বিশাল চীন বাহিনী যে জাপানের কাছে পরাজয় স্বীকার করলো, স্বাভাবিকভাবেই এটা বলতে হবে যে জাপানের কিন্তু এশিয়ার বুকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা রাস্তাটা তৈরি হয়ে গেল। এবং সেটাই কেবল নয়, 1904-05 খ্রিস্টাব্দে সেই সময়ে মাঞ্চুরিয়া ও কোরিয়া দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই মাঞ্চুরিয়া ও কোরিয়ার আধিপত্যকে কেন্দ্র করে
রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ হলো এবং রাশিয়াও কিন্তু পরাজয় বরণ করলো। এখানেও জাপানের বলা যেতে পারে আধিপত্য, যে এশিয়ার বুকে আধিপত্য প্রতিষ্ঠা করার একটা রাস্তা কিন্তু আরও প্রসার ঘটল। 1932 সালে, আমি এক এক করে আলোচনাগুলো করছি ধরে ধরে। 1932 সালে জাপান সেই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ যে স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে মাঞ্চুরিয়া। মাঞ্চুরিয়া দখল করে নেয় 1932 খ্রিস্টাব্দে এবং সেখানে মাঞ্চুরিয়া দখল করার পর সেখানে কিন্তু একটা পুতুল সরকারকে বসিয়ে দেয়, তাদের মনোনীত একটা পুতুল সরকারকে বসিয়ে দেয়। যাই হোক, তার পরবর্তীকালে আমরা জানি যে 1937 খ্রিস্টাব্দের থেকে 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ হয়, সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে এইভাবে ধীরে ধীরে জাপান কিন্তু সাম্রাজ্যবাদের দিকে এগিয়ে যায়। তো এখানে আমি লিখেই দিয়েছি যে তাহলে জাপানের যে সাম্রাজ্য প্রসার, মানে হচ্ছে ইম্পেরিয়ালিজম, যেটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে কি কি নীতি জাপান গ্রহণ করেছিল। জাপানের সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের বিভিন্ন ধরনের কারণ ছিল। যেমন নাম্বার 1 হচ্ছে মর্যাদা পুনরুদ্ধার। মর্যাদা পুনরুদ্ধার মানে কি? আমি বললাম যে জাপান 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপীয় শক্তিগুলির সমকক্ষ হয়ে গেছিল, তাই জন্য জাপান তার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য জাপান ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে তার যে মানে কিছু অমর্যাদাকর ও অসম চুক্তি যেগুলো স্বাক্ষর হয়েছিল, সেই অমর্যাদাকর ও অসম চুক্তিগুলি সে বাতিল করার উদ্যোগ নেয়। এবং বলা যেতে পারে যে এই মর্যাদা ফিরে পাওয়ার জন্যই জাপান হচ্ছে সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে আর সাম্রাজ্যবাদের প্রসার ঘটায়। তারপর নাম্বার 2, শিল্প বিকাশের প্রয়োজন। 19বিংশ শতকের শেষার্ধ থেকে বিংশ শতকের শুরুতে জাপান একটি শিল্পোন্নত দেশে পরিণত হয় এবং তোমরা ভালো করে জানো যে শিল্প উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল ও খনিজ পদার্থের প্রয়োজন আছে এবং কাঁচামাল ও খনিজ পদার্থর প্রয়োজনে এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এর জন্য উৎপাদন সামগ্রী যে সংগ্রহ করতে হবে, খনিজ পদার্থ কাঁচামাল, তার জন্য অবশ্যই জায়গা স্থানের দরকার। এবং সেটাই কেবল নয়, এবং যে শিল্প কারখানাগুলোতে যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে সেই দ্রব্য সামগ্রী বিক্রির জন্য আবার সেখানেও বাজারের দরকার আছে। বাজারের দরকার মানে কি? বাজার মানে কি? সেই স্থানের দরকার আছে, স্থান মানে জায়গার দরকার আছে। তার জন্য জাপানের সাম্রাজ্য সম্প্রসারণ করা কিন্তু দরকার ছিল। নাম্বার 3, জনসংখ্যা বৃদ্ধি। অনেকে বলেন যে 19বিংশ শতাব্দীতে জাপানের কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায়। এটাকে কেউ কেউ বলেন যে সেই সময়ে বলা যেতে পারে এটা এক রকমের জনবিস্ফোরণ দেখা দিয়েছিল। তাহলে অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি, তাহলে জনসংখ্যা বৃদ্ধি হলে কি হবে? একটা জিনিস মাথায় রাখবে, আমাদের সাধারণ মানুষের জন্য বা জনগণের জন্য দরকার বেসিক জিনিস হচ্ছে 3টা। মনে রাখবে ভালো করে, বেসিক জিনিস 3টা। একটা কি? রুটি, কাপড়া আউর মকান। মানে হচ্ছে তোমরা জানো ভালো করে যে খাদ্য, বস্ত্র আর হচ্ছে বাসস্থান। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য সেগুলো তো আর আকাশ থেকে উড়ে আসবে না, সেগুলোর জন্য অবশ্যই জায়গার দরকার আছে। কারণ মানুষ বসবাস করবে কোথায়? তার জন্য তো জায়গার প্রয়োজন আছে। মানুষ যে খাবে তার জন্য তো ফসল ফলাতে হবে, ফসল ফলানোর জন্য তো জমি জায়গার প্রয়োজন আছে। তারপরে মানুষ যে কাপড় পোশাক আশাক পরবে তার তো ফসল বিক্রি করতে হবে, আর কিছু করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দরকার আছে, মানে স্থান বা জায়গার একটা প্রসার ঘটানোর দরকার আছে। এই জন্যই ঐতিহাসিকেরা বলেন যে জনসংখ্যা বৃদ্ধিটাও জাপানের সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের ক্ষেত্রে একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে হচ্ছে সমরবাদ। বিশেষ করে হচ্ছে দ্বিতীয়
চীন জাপান যুদ্ধে, দ্বিতীয় চীন জাপান যুদ্ধে তোমরা ইতিহাস ঘাটলে দেখবে যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধে সেই সময় কিন্তু একটা সামরিক বাহিনীর দ্বারা একটা সরকার প্রতিষ্ঠা হওয়ার দিকে জাপান গেছিল। মানে যেটাকে অনেকেই বলছে যে সামরিক শক্তির নির্ভর করে জাপানে জাতীয়তাবাদের বিকাশ ঘটে। তো এই যে জাতীয়তাবাদের বিকাশটা ঘটলো, একটা যে ভালো করে মনে রাখবে যে সামরিক বাহিনীর উপর, সামরিক শক্তির উপর ভিত্তি করে জাতীয়তাবাদের বিকাশ ঘটলো, ন্যাশনালিজম মানে ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদের বিকাশ ঘটলো। বারবার বলছি সামরিক শক্তির উপর নির্ভর করে, এটাকেই অনেকে বলছেন এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। কি বললাম? এটাকে বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদটাকে আবার বলা হচ্ছে, এই যে জাতীয়তাবাদের যে সূচনাটা হলো, এটাকে বলা হচ্ছে নিউ জাপানিজম। মনে রাখবে ভালো করে, এটাকে বলা হচ্ছে নিউ জাপানিজম। নিউ জাপানিজম, বা তোমরা বলতে পারো যে নব্য জাপানবাদ আর কি। তো এই ক্ষেত্রে কিছু কিছু সেই সময়কার জাপানি নেতা, যেমন আমি নামগুলো বলছি, কিতা ইক্কি, ওয়াকাওয়া সুমেই, এই সমস্ত নেতারা মানে হচ্ছে এরা বেসামরিক এই নেতা নেতৃবৃন্দ, এরা একটা মানে হচ্ছে জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলেন, যেটার নাম হচ্ছে ইউজেনসা। যেটার নাম কি বললাম? ইউজেনসা। ইউজেনসা নামে একটা জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলেন। জাপানের এই যে সামরিক বাহিনীতে ফ্যাসিবাদের বিকাশ ঘটে, এই নয়া জাতীয়তাবাদ এবং সামরিক ফ্যাসিবাদের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে একটা সাম্রাজ্যবাদের প্রসার কিন্তু জাপানের ঘটে। এরপরে আমি যেটা আলোচনায় আসব, এটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে জাপান ও প্রথম বিশ্বযুদ্ধ। এখানে তোমরা এইভাবে বুঝতে পারবে, জাপান ও প্রথম বিশ্বযুদ্ধ। মেজি রেস্টোরেশন যেটাকে বলছে, মানে মেজি পুনরুত্থান, যে 1868 সালের পর থেকে জাপানে দ্রুত আধুনিকীকরণ ঘটতে থাকে এবং সেই সময়ে নতুন শক্তিতে জাপান মানে শক্তিধর হয়ে ওঠে। এক কথা বলতে গেলে নতুন শক্তিতে বলিয়ান জাপানও দ্রুত বলা যেতে পারে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির সমকক্ষ হয়ে ওঠে। আর যেটা তখন তো আমি বললাম যে 1894-95 খ্রিস্টাব্দে চীনের বিরুদ্ধে জয়লাভের ফলে জাপানের কিন্তু মান মর্যাদা এশিয়ার বুকে, জাপানের যে বিশেষ করে একটা আন্তর্জাতিক যে একটা মান, আন্তর্জাতিক রাজনীতিতে মর্যাদা প্রবলভাবে কিন্তু বৃদ্ধি পায়। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের দিকে যদি আমরা আসি, প্রথম বিশ্বযুদ্ধ মানে 1914 সালে শুরু হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জাপানের সামনে একটা কিন্তু সাম্রাজ্যবাদী নীতি গ্রহণের একটা অপূর্ব সুযোগ চলে আসে। কারণ এই সময়, এই যুদ্ধের সময় মানে 1914 সালে যে শুরু হলো প্রথম বিশ্ব, এই সময় যুদ্ধের সময় পাশ্চাত্য শক্তিবর্গ তারা কিন্তু বিশেষ করে ইউরোপীয় শক্তিবর্গ তারা সেই প্রথম বিশ্বযুদ্ধে তারা ব্যস্ত হয়ে পড়েছিল। এই সুযোগে জাপান তার লোভনীয় চক্ষু দিয়ে সে চেষ্টা করলো, তার লোভনীয় চক্ষু পড়লো চীনের উপর আরও বেশি করে, এবং এই সুযোগে চীনের উপরে, চীনের প্রতি বলা যেতে পারে বা চীনের উপরে ও 21 দফা দাবি, আমি এখানে লিখে দিয়েছি যে 21 দফা দাবি জাপান 1915 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি চীনের কাছে 21 দফা দাবি পেশ করে, এবং 5 দিন 6 দিন নয়, তোমরা মনে রাখবে মাত্র 48 ঘন্টা, মানে উইথিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে তাই সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য চীনকে চরমপত্র দেয়। কে চরমপত্র দেয়? জাপান চরমপত্র দেয়। এবং একটা জিনিস মনে রাখবে, এই 21 দফা দাবির মধ্যে একটা উল্লেখযোগ্য দাবি হলো অতিরাষ্ট্রিক অধিকার চীনের বুকে জাপানের, মানে এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস।
যেটা হচ্ছে অন্য দেশগুলোর থাকবে না। সেই সময়ে ইউয়ান শিকাই নেতৃত্বে চীনে দুর্বল প্রজাতান্ত্রিক সরকার চলছিল। সেই ইউয়ান শিকাই এর দুর্বল প্রজাতান্ত্রিক সরকার জাপানের এই দাবিগুলো মেনে নিল। তারপরে জাপান কি করলো, যদিও আমি ওটা ডিটেলসে আসবো পরবর্তীকালে। জাপান 21 দফা দাবিগুলি চীনের একটা সার্বভৌমত্বের উপরে বলা যেতে পারে, অনেক ঐতিহাসিক বলেন যে এটা চরম একটা আঘাত, এবং চীনে জাপানের বিশেষ করে 21 দফা দাবিকে অনেকে বলেন যে এশিয়াবাসীদের জন্য যে একটা তত্ত্ব যে সামনে রাখার ব্যাপার, সেটা এর দ্বারাই দেখা গেছিল বলা যেতে পারে। তারপরে মিত্র শক্তিকে, আমি এখানে লিখেছি মিত্র শক্তিকে সহযোগিতা। মিত্র শক্তি মানে আমি এর আগের ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছিলাম শুরুর দিকে, যে সেই সময়ে যে মিত্র শক্তিগুলো বিশেষ করে যারা ছিল এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে, যে আমরা দেখেছি যেমন ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তো এই সমস্ত মিত্র শক্তিগুলো এরা হচ্ছে জার্মানি যে হচ্ছে একটা ডুবোজাহাজের জার্মানি যে আক্রমণ, ডুবোজাহাজের মাধ্যমে জার্মান আক্রমণ করতে পারে, এটা কিন্তু তারা খুব ভীত আর সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এই জন্য তারা কী করলো, যে তাহলে এক্ষেত্রে আমাদের প্রয়োজন যে একটা শক্তিধর রাষ্ট্রের ছত্রছায়া আসা। সেই শক্তিধর রাষ্ট্রটা কি, তাহলে মিত্র শক্তিটা তখন শক্তিধর রাষ্ট্র হিসাবে পেল জাপান। তাহলে জাপানের কাছে সাহায্য চাইল এই মিত্র শক্তি বর্গ, আর জাপানও সেই সাহায্যটা লুফে নিল। কারণ একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে যে কোনো ক্ষেত্রে হয়ে এসছে আমাদের সমাজেও, গিভ অ্যান্ড টেক পলিসি, দাও আর নাও, কাউকে কিছু সহযোগিতা করো, তার পরিবর্তে তার কাছ থেকে কিছু নেই, এরকম মানসিকতা আর কি তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাই জাপান দেখলো যে আমি যদি মিত্রশক্তি বর্গকে যদি সাহায্য করি, এই মিত্রশক্তি বর্গকে, তাহলে কি হবে, যে জার্মান যে সমস্ত জায়গাগুলো চীনে বা এশিয়ায় বিশেষ করে অধিকার করেছিল, সেই জায়গাগুলো অবশ্যই আমি পাবো এবং আমাকে দিতে হবে। এক রকমের মিত্র শক্তি বর্গদের সামনে জাপান কিন্তু একটা কন্ডিশন বা একটা শর্ত চাপিয়ে দিল, মিত্র শক্তি বর্গ সেটা মেনে নিল। এবং সেটাই কেবল নয়, তোমরা ভালো করে জানো যে ভার্সাই সম্মেলন 1919, সেই 1919 সালে ভার্সাই সম্মেলন পর্যন্ত জাপানের এই দাবিগুলো বলা হচ্ছে, সম্মেলনেও জাপানের এই দাবিগুলো বৈধতা পায়। এভাবে বলা যেতে পারে যে দূর প্রাচ্যে জাপান একটা প্রধান শক্তিতে পরিণত হয়। এখন আমি তো প্রথম বিশ্বযুদ্ধের সময়টা ব্যাপারটা বললাম, এখন আমাদের তাহলে আসতে হবে কোথায়? প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানি সাম্রাজ্যবাদের কি মোড় নিয়েছিল, কি পরিস্থিতি ছিল, আমি এখানে লিখে দিয়েছি প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানি সাম্রাজ্যবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের যে সাম্রাজ্যবাদী যে অগ্রগতি, এটা কিন্তু পশ্চিমী দেশগুলি সুনজরে দেখেনি, তারা কিন্তু ভালো চোখে দেখেনি। এক্ষেত্রে আমি কতকগুলো পয়েন্ট এখানে আলোচনা করব। নাম্বার 1 আমি বলতে চাই ওয়াশিংটন চুক্তি। 1921, বিশেষ করে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই যে জাপানি যে একটা আধিপত্য পশ্চিমী দেশগুলির মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এক রকমের বলা যেতে পারে যে কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রীয় কিছুটা অনেকটা বলা যেতে পারে ভাবতে বাধ্য হয়েছিল, কারণ তার সেখানে বাণিজ্যিক স্বার্থ জড়িয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী দেশগুলির বাণিজ্যিক স্বার্থ কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এজন্য জাপানকে আমেরিকা কি করলো, ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরে বাধ্য করলো। এর ফলে প্রায় এক দশক প্রায় হচ্ছে ঐতিহাসিকরা বলছেন যে জন্য জাপানি সাম্রাজ্যবাদী যে কার্যকলাপ সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে একটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, টানাকা মেমোরিয়াল। এখন তোমরা হয়তো বলতে পারো যে টানাকা মেমোরিয়াল আবার ব্যাপারটা কি, কারণ আমি এর আগে আলোচনার মাধ্যমে কি বললাম, যে জাপানে হচ্ছে উগ্র জাতীয়তাবাদ দেখা দিয়েছে,
ফেসিবাদ দেখা দিয়েছিল, জাপানের রাজনীতিতে সামরিক নেতাদের প্রাধান্য দেখা দিয়েছিল, যার জন্য হচ্ছে সেই সময়ে জাপানের যে প্রধানমন্ত্রী টানাকা, সেই সময়ের কথা আমি বলেছি, কিন্তু জাপানের প্রধানমন্ত্রী টানাকা তিনি জাপানের সম্রাটের কাছে 1927 খ্রিস্টাব্দে এক প্রতিবেদনে তিনি বলেন যে, এমনি টানাকা সম্পর্কে একটু বলি, টানাকা ছিলেন কিন্তু নিজেই খুবই মানে উগ্র সাম্রাজ্যবাদী আর কি। উগ্র সাম্রাজ্যবাদী তো আছে, কিন্তু উনি উগ্র সাম্রাজ্যবাদী। উনি সম্রাটের কাছে একটা প্রতিবেদন পেশ করলেন। উনি বললেন কি, যদি এশিয়ার বুকে জাপানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, চীনে যদি জাপানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, বা পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য অবশ্যই অবশ্যই জাপানের হচ্ছে যুদ্ধ নীতি গ্রহণ করা প্রয়োজন আছে। তো এই যে জাপানের যুদ্ধনীতি গ্রহণ করা উচিত, এই যে টানাকা এই যে প্রতিবেদনটা জাপান সম্রাটের কাছে পেশ করলেন, এটাকেই বলা হয় টানাকা মেমোরিয়াল। এটাকেই বলা হয় টানাকা এটাকেই বলা হয় টানাকা মেমোরিয়াল। তারপরে অবশ্যই সাধারণ মানুষদের ব্যাপারটা আমরা আলোচনা করব এই ক্ষেত্রে। প্রথম বিশ্বযুদ্ধের পর যে জাপানের সাম্রাজ্যবাদ, এই ক্ষেত্রে সাধারণ মানুষের মনোভাবটা কি ছিল। সাধারণ মানুষেরা কিন্তু সেই সময়ে বহুদলীয় ব্যবস্থা এগুলাকে কিন্তু পছন্দ করেনি। তারা চিরাচরিত রাজনেতা ও দলগুলির উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ে তারা মনে করতো যে একমাত্র সামরিক বাহিনী পারে কি করতে, দেশের মঙ্গল সাধন করতে পারে, তাছাড়া অন্যান্য দলগুলো পারে না। তাই তারা হচ্ছে বিশেষ করে যেটা চাইছিল যে জাপানে থাকবে এক দল আর হচ্ছে এক দেশ, বা তোমরা এইভাবেও বলতে পারো যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও বহুদলীয় ব্যবস্থার বিরুদ্ধে কি থাকবে, এক দেশ আর এক দল, মানে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে জনগণ বলে, মানে হচ্ছে ওয়ান কান্ট্রি অ্যান্ড ওয়ান পার্টি। আর সেই দল হলো, সেটাকে বলা হচ্ছে সোয়াকাই। সোয়াকাই 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 সোয়াকাইয়ের বাংলা কি? সোয়াকাই তো বলছে, তারা বলছে যে এটা হচ্ছে সোয়াকাই। সোয়াকাইয়ের বাংলা হচ্ছে সামরিক দল। সোয়াকাইয়ের বাংলা কি বললাম তাহলে? সামরিক দল। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পূর্ব এশিয়ায় দেশগুলিতে জাপানের একটা সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, সেই আগ্রাসনের পটভূমি তৈরি হয়। এখন আমি এখানে লিখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানের এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি। দুই ধরনের জিনিসটা মনে রাখবে তোমরা। কোনো জায়গায় পাবে এশিয়াবাসীদের জন্য, কোনো জায়গায় পাবে এশিয়াবাসীদের জন্য এশিয়া, মানে কি এশিয়া ফর এশিয়ানস। তাহলে এই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা এইভাবে করতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশ উপনিবেশ স্থাপিত করেছিল। এবং তোমরা ভালো করে জানো ইংল্যান্ড, ফ্রান্স, তারপর যে ডাচ বা ওলন্দাজ প্রভৃতি শক্তিগুলো ছিল এগুলোর মধ্যে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এশিয়ার উপনিবেশগুলি থেকে এইসব পশ্চিমী শক্তিগুলিকে কি করে বিতাড়িত করে নিজের ঔপনিবেশিক সাম্রাজ্য প্রসারের উদ্যোগ নেয়। আর এই উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগানটা কি ছিল? জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য, বা বলা যেতে পারে এশিয়াবাসীদের জন্য এশিয়া। অর্থাৎ বিশাল ভূখণ্ডে পশ্চিম এশীয় যে সমস্ত জায়গাগুলো ছিল এশিয়ার ভূখণ্ডে, পশ্চিমে দেশগুলির যে আধিপত্য সেটা জাপান নস্যাৎ করতে চাইছিল, এবং বকলমে বলা যেতে পারে জাপান তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই জন্য বলা হয় যে পশ্চিমী দেশগুলি যে আমাদের এশিয়ায় যে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেইগুলি অ্যাকচুয়ালি তারা নয়, জাপানের আসল অভিসন্ধি ছিল
পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় আধিপত্য বিস্তার করবে কে? জাপান। মানে এশিয়ায় কর্তৃত্ব করবে জাপান। এটাই হচ্ছে আসল তার হচ্ছে মোটিভ জাপানের আর কি। সেটা মানে সামনে দেখিয়েছিল যে এশিয়াবাসীদের জন্য বা এশিয়াবাসীদের জন্য এশিয়া। আসল হচ্ছে যে এশিয়া হচ্ছে জাপানের জন্য, কথাটা এরকম। এক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমি এখানে আলোচনা করেছি, যেমন হচ্ছে বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন 1943 খ্রিস্টাব্দের মানে 5 ও 6 নভেম্বর, নভেম্বর বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন দেখা দেয়, যেটাকে বলা হচ্ছে গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্স। এখানে বিভিন্ন দেশগুলো যোগদান করে এবং পূর্ব এশিয়ায় বিশেষ করে এশিয়াবাসীদের আধিপত্যের ব্যাপারটা জোরালো হয়ে যায়। এবং জাপান হচ্ছে সেই সময়ে মানে প্রচার করতে থাকে যে পশ্চিমী দেশগুলির যে বস্তুবাদী যে চিন্তাধারা, বস্তুবাদী যে সভ্যতা, বস্তুবাদী সভ্যতার তুলনায় আধ্যাত্মবাদী এশিয়া সভ্যতাই হচ্ছে শ্রেষ্ঠ, সেই বক্তব্য কিন্তু তুলে ধরে। এখন এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এই সম্মেলনে বার্মার রাজনৈতিক নেতা, তার নাম হচ্ছে বার্মার রাজনৈতিক নেতা, তার নাম হচ্ছে বামো হচ্ছে এশিয়ার এই রাষ্ট্রগুলোর যে ঐক্য প্রচেষ্টা জাপানের দ্বারা, এদিকে লক্ষ্য রেখে বামো একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমার দেহের এশীয় রক্ত সর্বদা অন্য এশিয়াবাসীকে আহ্বান জানায়। কি বললাম? আমার দেহের এশীয় রক্ত সর্বদা অন্য এশিয়াবাসীকে আহ্বান জানায়। তাহলে এই যে মানে প্রাচ্য বনাম যে পাশ্চাত্যের একটা যে রক্তের যে একটা যে দ্বন্দ্ব, প্রাচ্য আর পাশ্চাত্যের একটা যে রক্তের যে দ্বন্দ্ব, সেই রক্তের দ্বন্দ্বে জাপানের দৃষ্টিভঙ্গিকে এশিয়ার বহু নেতারা কিন্তু সমর্থন করেন। কেবলমাত্র বার্মার রাজনৈতিক নেতা বামও কেবল না, অন্যান্য রাজনৈতিক নেতারাও হচ্ছে জাপানের মানে যে এশিয়াবাসীদের জন্য এই যে নীতি, এটাকে সমর্থন করেন। তারপরে হচ্ছে সামরিক বাহিনীর প্রচার। সামরিক বাহিনীর ক্ষেত্রে দেখা যায় জাপানের সামরিক বাহিনী রিড দিস অ্যান্ড দ্য ওয়ার ইজ ওন, একটা গ্রন্থ, সেটা হচ্ছে রিড দিস অ্যান্ড দ্য ওয়ার ইজ ওন, রিড দিস অ্যান্ড দ্য ওয়ার ইজ ওন। এই পুস্তিকা তারা প্রকাশ করে, তারা প্রচার করে যে পশ্চিমী সভ্যতাগুলো কিভাবে এশিয়াবাসীদের উপরে তারা আধিপত্য বিস্তার করছিল, কিভাবে তারা বিলাস বৈভবে আরাম আয়েসে তারা জীবনযাপন করছিল, অথচ তারা কিন্তু শোষণ করছিল কাদেরকে? আমাদের এশিয়াবাসীদেরকে। এক কথায় বলতে গেলে এরকম বলতে হয় যে ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের বাড়ির ধরো কড়াই, আমাদেরই তেল, আমরাই মাছ নিয়ে আসলাম, সেটা কিন্তু কড়কড় করে ভাজা করে খাচ্ছে আবার তারাই। তো ঘটনাটা হচ্ছে সেটা, মানে আমাদের এশিয়ার জমি, এশিয়ানদের জায়গা, এশিয়ানদের জায়গায় শিল্প কারখানা, এশিয়ানদের জায়গায় তারা সমস্ত কিছু করছে, অথচ তারা কিন্তু নিয়ে যাচ্ছে সমস্ত কিছু নিজের দেশে। তো সামরিক বাহিনীর যে নেতারা, তারাও এই যে বইটার নাম ভালো করে মনে রাখবে, রিড দিস অ্যান্ড দ্য ওয়ার ইজ ওন। তো এই ক্ষেত্রে এই পুস্তিকাটা প্রচার করে তারা কিন্তু পশ্চিমী সভ্যতার যে একটা ঔপনিবেশিক একটা যে মানে শাসন ব্যবস্থার নাম করে বা আধিপত্য বিস্তার করে যে একটা কর্তৃত্ব ফলিয়েছিল, সেটা কিন্তু তারা প্রচার করছিল। এবং সেটাই কেবল নয়, জাপান বিমান থেকে, বিমান তো তোমরা বুঝো, বিমান থেকে হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে ফিলিপিন্স, যেমন হচ্ছে মালয়, যেমন হচ্ছে ইন্দোনেশিয়া,
এগুলাতে তারা প্রচারপত্র ফেলে সেখানকার জনগণকে পশ্চিমী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাপানের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানায়। কোন আন্দোলনে? যে এশিয়া ফর এশিয়ানস, এশিয়াবাসীদের জন্য, এশিয়ার কর্তৃত্ব কেবল এশিয়ারাই করবে, কোনো বিদেশি সেই পাশ্চাত্য শক্তির, সেই ইংল্যান্ড হোক আর যে কোনো শক্তি হোক না কোনো, তারা কিন্তু নয়। তারপরে এখানে আমি পয়েন্টটা লিখেছি, তোমরা হয়তো দেখতে পাবে না, যাই হোক আমি বলে দিচ্ছি যে সুসম্পর্কের উদ্যোগ। জাপান কিন্তু একটা চেষ্টা করেছিল যে পূর্ব এশিয়ায় যে ইউরোপীয় উপনিবেশ এবং অন্যান্য স্বাধীন স্থানের যে জনসাধারণ এবং তার নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে নিজেকে তাদের নেতা হিসাবে তুলে ধরা প্রয়াস চালায়। একটা কথা মনে রাখবে যে জাপান কিন্তু বলতে গেলে ওই ক্রিকেটে যেমন টেকনিক্যাল ব্যাটসম্যান বলে না, সেরকম ধরনের আর কি জাপান আর কি। তোমরা ভালো করে সেটা বুঝো। জাপান কিন্তু ধীরে ধীরে কিভাবে তার, ভাবো আমি যে এতক্ষণ ধরে আলোচনাটা করলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো, ধীরে ধীরে কিভাবে তার কিন্তু একটা সাম্রাজ্যের প্রসার ঘটিয়ে যাচ্ছে। আর সামনে থেকেও একটা মুখোশ পরে, মুখোশের আড়ালে ও কিন্তু নিজের কর্তৃত্ব বিস্তার করার চেষ্টা করছে। আর সামনে বলছে যে এশিয়াবাসীদের জন্য, ওই জন্য এশিয়াবাসীদেরকে পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু রিয়াল মোটিভটা তার সেটা ছিল না, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছিল, যার জন্য সে কিন্তু এই বিভিন্ন জায়গার স্থানীয় জনসাধারণ যেগুলোর উপরে যে পশ্চিমী সভ্যতার উপনিবেশ গড়ে তুলেছিল তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিল। এবং জাপান এই সকল অঞ্চলের ঐক্য গড়ে তুলতে ওইখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটা পারস্পরিক, একটা সাংস্কৃতিক, একটা মেলবন্ধন, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে। আর একটা জিনিস মনে রাখবে, দেখো আমি একটু আগে যে কথাটা বললাম যে জাপান ধীরে ধীরে সমস্ত কিছুতে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল। কেমন ধরনের? এই অঞ্চলের সাধারণ ভাষা হিসাবে ইংরেজির পরিবর্তে জাপানি ভাষা প্রবর্তনের চেষ্টা চালানো হয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, তাহলে জাপান এশিয়ার অন্য দেশের ভাষা তো সেখানে চাপানোর চেষ্টা করত। এশিয়ায় তো শুধু জাপান ছিল না, তো যার জন্য জাপান কি করলো, তার নিজের ভাষা, জাপানি ভাষা চাপানোর চেষ্টা করলো। তাহলে কি করলো? এবং বিভিন্ন ভাষায় লেখা প্রচারপত্রের দ্বারা প্রচার করা হয়েছিল সেই সময় যে এশিয়া বিভিন্ন অঞ্চলকে পশ্চিমী শক্তিগুলির হাত থেকে উদ্ধার করে জাপান তার এক রকমের বলা যেতে পারে স্বাধীনতা দিয়েছে। এখন আমি যেটা আলোচনা করবো, এতক্ষণ আমি বলছি যে এশিয়াবাসীদের জন্য এই তত্ত্ব আমি বললাম। এখন তাহলে তোমাদের মনের মধ্যে তো প্রশ্ন হতে পারে যে স্যার এশিয়াবাসীদের জন্য এই যে স্লোগান, তা এর উদ্দেশ্যটা কি ছিল? এর তো নিশ্চয়ই কিছু উদ্দেশ্য থাকবে। মানে শুরুতেই বলি যে এশিয়াবাসীদের জন্য এই যে তথ্য, এই স্লোগানের মাধ্যমে জাপান পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলির বিরুদ্ধে পূর্ব এশিয়ার দেশগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল এবং জাপান দেখাতে চেয়েছিল যে জাপান হচ্ছে পূর্ব এশিয়ার দেশগুলির ত্রাতা, পরিত্রাতা, রক্ষাকর্তা, মানে সেভিয়ার বলা যেতে পারে। সেভিয়ার, পূর্ব এশিয়ার দেশগুলো সে সেভিয়ার, সে রক্ষাকর্তা। যার জন্য জাপান আসলে কি, জাপান কর্তৃক এশিয়াবাসীদের জন্য যে স্লোগান, এটা অবশ্যই বলা যেতে পারে এর কতকগুলো উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যগুলো কি কি আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। নাম্বার ওয়ান হচ্ছে পশ্চিমী শক্তির অনধিকারের তথ্য প্রচার। এশিয়াবাসীদের জন্য বা এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই ঘোষণার অর্থ ছিল এশিয়ার বিভিন্ন দেশে যেসব ইউরোপীয় উপনিবেশগুলি বা ঔপনিবেশিক শক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু আসলে বৈধ শাসন প্রতিষ্ঠা নয়, কারণ তার অবসান ঘটানো দরকার। কারণ তারা হচ্ছে অনধিকার চর্চা করেছে, তাদের পশ্চিমী শক্তিগুলোর কোনো অধিকারই নাই যে এশিয়ার বুকে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এখানে অধিকারটা কার আছে? এশিয়ানদের অধিকারটা আছে। এশিয়ানরা এশিয়াতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এই নীতির দ্বারা উজ্জীবিত জাপান বলা যেতে পারে যথারীতি প্রবল বিক্রমে এশিয়া থেকে পশ্চিমী উপনিবেশিক শক্তিগুলিকে বিতাড়িত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার কাজে কিন্তু নেমে পড়ে। এটা একদম একটা ক্লিয়ার পিকচার কিন্তু ধরা পড়েছিল। সম্প্রসারণ নীতির প্রয়োগ,
তারপরে বলা যেতে পারে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই ঘোষণা ছিল, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, জাপানের একটা ছলনা মাত্র, জাপানের একটা ছলনা, ছল চাতুরি ছাড়া কিছুই নয়। এর আড়ালে জাপানের প্রকৃত উদ্দেশ্য ছিল তার হচ্ছে বিশেষ করে সাম্রাজ্যবাদের একটা সম্প্রসারণ, সাম্রাজ্যবাদী যে ইচ্ছা, সাম্রাজ্যবাদী যে লিপ্সা, সেটাকে হচ্ছে পরিপূর্ণ করা, সেটাকে ভালোবাসায় বললে সাম্রাজ্যবাদী লিপ্সাকে চরিতার্থ করা। কেমন ধরনের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। সেই সময় জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো, কি নাম বললাম? হিদেকি তোজো। তখন আমি আলোচনা করলাম যে পূর্ব এশীয় দেশগুলি একটা বৃহত্তর যে সম্মেলন, বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলন, তো সেখানে হিদেকি তোজো 1943 খ্রিস্টাব্দে যে অনুষ্ঠিত হয়েছিল বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলন, সেখানে বক্তৃতায় তোজো দাবি করেন যে পূর্ব এশিয়ায় এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতির মধ্য দিয়ে এশিয়াবাসীদের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হয়েছে বা প্রতিফলন ঘটেছে। তবে একটা জিনিস মনে রাখবে, জাপানের আসল বক্তব্য কি ছিল? আসল বক্তব্য কিন্তু সেটা নয়। জাপানের মন থেকে জাপান যেটা চাইছিল যে এশিয়াবাসীদের জন্য নয়, এশিয়া কেবল কার জন্য? তোমরা এতক্ষণ বুঝে গেছো, এশিয়া কেবল জাপানের জন্য। এবং এর প্রকৃত উদ্দেশ্য ছিল কি? একটা বৃহৎ জাপানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এশিয়ার দেশগুলি উৎসাহ দান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পাশ্চাত্যের মিত্র শক্তির বিরুদ্ধে বিপুল সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে যুদ্ধে নিজেদের সাফল্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে জাপান এই অঞ্চলের অন্যান্য দেশগুলির সঙ্গে কি করে একটা সম্পর্ক গড়ে তোলে এবং মিত্র শক্তির বিরুদ্ধে সামিল হওয়ার জন্য, কিসে সামিল হওয়া? যুদ্ধে সামিল হওয়ার জন্য জাপান প্রয়াস চালায়, চেষ্টা করে। এবং এই পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এশীয় দেশগুলিকে জাপান উৎসাহ দিতে থাকে, উৎসাহ যোগাতে থাকে এবং বৃহত্তর পূর্ব এশীয় সম্মেলনে এশিয়াবাসীদের জন্য, যেটা আমি বারবার বলছি, নীতি ঘোষণা করে। যুদ্ধনীতির অঙ্গ একটা বলা যেতে পারে, যুদ্ধনীতির অঙ্গ হিসাবে ক্ষেত্রেও এই এশিয়াবাসীদের জন্য যে স্লোগান, সেটার একটা কি উদ্দেশ্য চরিতার্থ করা? যুদ্ধনীতির অঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব এশিয়ায় জাপানের যুদ্ধনীতির একটা অন্যতম অঙ্গ, অন্যতম লক্ষ্য বলা যেতে পারে ছিল এই অঞ্চলের উপনিবেশিক দেশগুলিকে কি করা? ইংল্যান্ড ও আমেরিকার কর্তৃত্ব থেকে মুক্ত করে সেখানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। পশ্চিমী আধিপত্য, বিশেষ করে বৃহত্তর আধিপত্য মুক্ত বৃহত্তর পূর্ব এশিয়া, এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে পূর্ব এশিয়ায় একটা এমন পরিবেশ সৃষ্টি করা যেখানে রাজনৈতিক, যেখানে সামাজিক, যেখানে অর্থনৈতিক, যেখানে সাংস্কৃতিক সব ক্ষেত্রেই চালকের আসনে থাকবে কে? কর্তৃত্বের আসনে থাকবে কে? থাকবে জাপান। আর একটা ঘটনা হচ্ছে এশিয়াবাসীদের জন্য স্লোগানের উদ্দেশ্যের একটা অংশ আমরা বলতে পারি প্রাকৃতিক সম্পদের অধিকার। পশ্চিমী দেশগুলি পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে তাদের দেশে তারা কিন্তু মানে প্রাকৃতিক সম্পদ নিয়ে চলে যেত, যেটা কখনো কিন্তু কাম্য নয়। যার জন্য জাপান প্রচার করতে থাকে যে এশিয়ার প্রাকৃতিক সম্পদ এশিয়াবাসীদের জন্য, এশিয়ার প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এশিয়াবাসীর। এশিয়ার প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা কেবল না, ব্যবহার করা, মানে ইউটিলাইজ করা, এগুলা হচ্ছে অধিকার আছে এশিয়াবাসীদের, কোনো পশ্চিমী শক্তিধর রাষ্ট্রের নয় বা পশ্চিমী রাষ্ট্রের নয়। তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্য এই এশিয়াবাসীদের জন্য এই যে স্লোগান, এটা কিন্তু বিশেষ করে প্রাকৃতিক সম্পদের অধিকারের দিকে তাকিয়েই এটা বলা হয়েছিল বলে অনেকে বলেন। মূল ভূখণ্ডের আধিপত্যের আকাঙ্ক্ষা, নেক্সট পয়েন্ট বলা যেতে পারে। জাপানিরা প্রকৃতিগতভাবে ছিল খুবই পরিশ্রমী, কঠোর পরিশ্রমী তারা, এবং সম্প্রসারণশীল একটা বলা যেতে পারে মনের দিক থেকে। তারা মানে হচ্ছে
তাদের এই খিদেটা, মনের খিদেটা ছিল অপরিসীম। কোন খিদে? যে হচ্ছে সাম্রাজ্য বিস্তারের যে খিদেটা আর কি। একটা জিনিস মনে রাখবে যে আমাদের মানুষের ক্ষেত্রেই যদি বলো যে কেউ যদি কিছু পায় মনে করে যে আরও কিছু বেশি যেন পাওয়া যায়, সেরকম একটা ব্যাপার। মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই, আকাঙ্ক্ষার কিন্তু শেষ নেই। তাহলে জাপান তো একটা দেশ, তো দেশটা তো আর নিজে তো করবে না, দেশের তো চালক আছে। তারা কিন্তু তাদের আকাঙ্ক্ষাটাই ছিল যে সাম্রাজ্যের সম্প্রসারণ করা। একটা জিনিস মনে রাখবে তোমরা যে জাপান কিন্তু একটা প্রশান্ত মহাসাগরের বুকে ক্ষুদ্র বৃহৎ দ্বীপের সমন্বয়ে গঠিত ছিল। ক্ষুদ্র বৃহৎ দ্বীপের সমন্বয়ে গঠিত ছিল জাপান। তারপরে পরবর্তীকালে তাই জাপানিরা স্বাভাবিকভাবেই দ্বীপ রাষ্ট্র থেকে এশিয়ার মূল ভূখণ্ডের দেশগুলিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা পোষণ করত। আমি কি বললাম কথাটা একটু আগে? মূল ভূখণ্ডের আধিপত্যের, মূল ভূখণ্ডে আধিপত্যের আকাঙ্ক্ষা জাপানিদের ছিল। এইভাবে জাপানে আমি বলেছি যে জনবিস্ফোরণ হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের প্রয়োজন হয়ে গেছিল। তাহলে বাসস্থানের প্রয়োজনের ফলে তাদের অবশ্যই হচ্ছে কি যে পশ্চিমী শক্তিগুলো যেই জায়গাগুলোতে একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেই জায়গাগুলোতে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে হচ্ছে জাপানিদের বসবাসের একটা মানে রাস্তা খুলে দেওয়া। এই জন্যই এশিয়াবাসীদের জন্য এই স্লোগানকে খাড়া করে জাপান হচ্ছে মূল ভূখণ্ড, তা মূল ভূখণ্ডে তার এশিয়ার মূল ভূখণ্ডে তার কর্তৃত্ব বিস্তার করতে চেয়েছিল। ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে কি বলা যেতে পারে যে লাতিন আমেরিকা অঞ্চলে ভৌগোলিক অবস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সেই অঞ্চলে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, সেরকমভাবে এই ভৌগোলিক আধিপত্যের জন্য পূর্ব এশীয় অঞ্চলেও জাপান কিন্তু তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আর এই জন্যই এশিয়াবাসীদের জন্য স্লোগানটাকে সে সামনে দাঁড় করায়। এখন আমি মানে মোটামুটি শেষের দিকে আসছি যে জাপান ও চীন, বিশেষ করে ঊনবিংশ শতকের শেষ দিকে জাপান হচ্ছে অবশ্যই একটা শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এটা আমি কিন্তু বারবার করে বলেছি। এক্ষেত্রে জাপান চেষ্টা করেছিল যে চীনের উপরে কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করা যেতে পারে এবং চীনকে 21 দফা দাবিতেও মানতে বাধ্য করে। এটা আমি আলোচনা করলাম, তোমরা ভালো করে জানো, সেদিকে আমি আর যাচ্ছি না। যাই হোক, কিন্তু চীনের একটা আকাঙ্ক্ষা ছিল বেশি করে কি যে সেই সময়ে একটা উল্লেখযোগ্য জায়গা ছিল, সেটা হচ্ছে মাঞ্চুরিয়া। যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রাচীন ভারতে তোমরা ভালো করে জানো এক সময় যেমন কনৌজ ছিল একটা খুব উল্লেখযোগ্য জায়গা, কনৌজের উপর লোভনীয় চক্ষু কিন্তু অনেকের পড়েছিল। সেরকম মাঞ্চুরিয়াটা ছিল খনিজ সম্পদ আর হচ্ছে বিভিন্ন দিক থেকে একটা খুবই মানে বলা হচ্ছে সম্পদের ভাণ্ডার, অনেকে বলছে মাঞ্চুরিয়াটা। তাই জন্য মাঞ্চুরিয়া দখলের দিকে জাপান কিন্তু ঝাঁপিয়েছিল। ঐতিহাসিক ইএইচ কার একটা খুব সুন্দর কথা বলেছেন, ঐতিহাসিক ইএইচ কার, যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইএইচ কার মনে রাখবে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ঐতিহাসিক ঘটনা হলো জাপানের মাঞ্চুরিয়া বিজয়। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ইএইচ কার কি বলছেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো আর কি, তার পরবর্তীকালে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ছিল জাপানের মাঞ্চুরিয়া বিজয়। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার জাপান তাহলে মাঞ্চুরিয়া আক্রমণ কেন করলো? শুধুমাত্র একটা কারণে যে জাপান একটা হচ্ছে সম্পদশালী জায়গা সেই জন্য? সেটা কিন্তু না, এর পিছনে অনেকগুলো কারণ ছিল। যেমন জাপানের জনসংখ্যা বৃদ্ধি, ওই মেন আলোচনার মধ্যে আমি একটু করে দিয়েছি, তাও বলছি যে জাপানে হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে তোমরা ভালো করে জানো শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে জাপানের জনসংখ্যা কিন্তু মানে হু হু করে বেড়ে গেছিল, বৃদ্ধি পেয়েছিল। তাই জনসংখ্যা বৃদ্ধির জন্য আমি আগে বলেছি যে খাদ্য বস্ত্র বাসস্থানের দরকার, তার জন্য তার কিন্তু একটা মানে জায়গা দখল করা, স্থান দখল করা একটা প্রয়োজন হয়ে গেছিল। সেই জন্য তারা মাঞ্চুরিয়া দখলের মাধ্যমে জাপান কিন্তু সেই যে জনসংখ্যা বৃদ্ধি, জনগণের যে একটা বাসস্থান বলো বা অর্থ সংগ্রহে বলো, যাই বলো না কেন, বাড়তি জনসংখ্যার চাপটা যেটা, সেটাও বলতে পারো তোমরা যে বাড়তি জনসংখ্যার চাপটা কমাতে উদ্যোগ নিয়েছিল এই মাঞ্চুরিয়া দখলের মাধ্যমে। তারপরে যে কাঁচামাল সংগ্রহ, আমি আগেই বলেছি, একটু আগে বললাম যে মাঞ্চুরিয়া হচ্ছে
মানে হচ্ছে খনিজ সম্পদ, মূলধন, খনিজ সম্পদ বলা যেতে পারে, এবং প্রাকৃতিক সম্পদে একটা সমৃদ্ধশালী একটা অঞ্চল, যার জন্য জাপান মনে করেছিল যদি মাঞ্চুরিয়া দখল করা যায় তাহলে সেখানে থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা যাবে, খনিজ সম্পদ আহরণ করা যাবে, তার এক শিল্পের একটা বিকাশ কিন্তু ঘটবে। এই জন্য সে মাঞ্চুরিয়া দখল করে। এখন ঘটনা হচ্ছে যে কোনো জায়গা দখল করা না, সেখান থেকে শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদন করা না, সেগুলোকে বিক্রি করতে হবে। যে বিক্রির জন্যই কিন্তু প্রয়োজন হচ্ছে বাজারের, আর বাজারের যদি প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে জাপান মনে করেছিল পণ্য বিক্রির নতুন বাজার হতে পারে মাঞ্চুরিয়া। তাই এই পণ্য বিক্রির নতুন বাজারের উদ্দেশ্যে বলা যেতে পারে পরিষ্কার চিত্র যে জাপান মাঞ্চুরিয়া দখল করে। আর একটা কেউ কেউ বলছেন আবার প্রতিশোধ স্পৃহা, এই ব্যাপারটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। প্রতিশোধ স্পৃহা, প্রতিশোধ স্পৃহা ব্যাপারটা কি? অনেকে বলেন যে 1920 খ্রিস্টাব্দ থেকে জাপানের মন্ত্রিসভা প্রশাসনে সামরিক বাহিনী যথেষ্ট গুরুত্ব পেয়েছিল। আমি আলোচনার মাধ্যমে কিন্তু বলেছি যে সামরিক বাহিনী কিন্তু জাপানের রাজনীতিকে নেতৃত্ব দিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে চীনে মাঞ্চুরিয়ার ওপর আধিপত্য প্রতিষ্ঠার বিষয়ে জাপানের সামরিক বাহিনী কিন্তু খুব উৎসাহী ছিল। কেন? কারণ মাঞ্চুরিয়ার ওপর আধিপত্যকে কেন্দ্র করে রুশ জাপান যে যুদ্ধ হয়েছিল, সেই রুশ জাপান যুদ্ধে প্রায় 1 লক্ষ জাপানি প্রাণ হারায়। 1 লক্ষ জাপানি প্রাণ হারায়। অনেকে বলেন যে এই 1 লক্ষ জাপানি যে প্রাণ হারায় এটা জাপানের সামরিক বাহিনীর মনে খুব দাগ কেটেছিল, তারা বিষয়টি ভুলতে পারেনি। একটু ছোট করে একটু বলে দিই ব্যাপারটা। একটু ঘটনাটা হচ্ছে যে যুদ্ধ যদি হয়, আমরা জানি যে ওই দেশ অমুক দেশ জয়লাভ করলো, অমুক দেশ পরাজয় বরণ করলো, কিন্তু যে জয়লাভ করুক আর পরাজয় বরণ করুক উভয় দেশেরই কিন্তু যারা জয়লাভ করলো তাদের দেশেরও কিন্তু জনক্ষয় হবে, কিছুটা হলেও ধনক্ষয় হবে, মানে অর্থক্ষয় হবে। তারপরে হচ্ছে সামরিক বাহিনীরও একটা বিপর্যস্ত কিন্তু হয়ে যায়, সৈন্যবাহিনীরও প্রাণ কিন্তু চলে যায়। এটা অবশ্যই যে দেশটা জয়লাভ করলো সেই দেশটার যে কিছু হলো না এই ধারণাটা কিন্তু ভুল, তারও কিছু না কিছু ক্ষতি কিন্তু হবে। তাহলে রুশ জাপান যুদ্ধে কিন্তু দেখা গেল যে প্রায় 1 লক্ষ জাপানি কিন্তু সেই সময় মারা গেছিল, যেটা কখনো জাপানি সামরিক বাহিনীর যে নেতারা তারা ভুলতে পারেনি। তার জন্য অনেকে বলছে যে এই একটা প্রতিশোধের স্পৃহা হিসাবে তারা কিন্তু এই মাঞ্চুরিয়া দখল করার মাধ্যমে তারা একটা সামরিক বাহিনীর যে ক্ষমতা সেটা প্রমাণ করতে চেয়েছিল। অর্থনৈতিক গুরুত্ব এখানে বলা যেতে পারে 1920-এর দশকে মাঞ্চুরিয়ায় বিদেশি বিনিয়োগ ছিল প্রায় 75%, 75% বিদেশি বিনিয়োগই ছিল। দেখো কথাটা ভাবো ভালো করে, অন্যান্য জায়গার থেকে 75%ই বিদেশি বিনিয়োগ ছিল কিন্তু মাঞ্চুরিয়াতে। দক্ষিণ মাঞ্চুরিয়া রেল কোম্পানিতে বিপুল পরিমাণে জাপানি বিনিয়োগ ছিল। প্রায় আরেকটা কথা কি, প্রায় 10 লক্ষ জাপানি মাঞ্চুরিয়ায় সেই সময়ে কিন্তু বসবাস করত। তাহলে চীনের সঙ্গে জাপানের যে বাণিজ্য চলতো তার 40% কিন্তু মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে চলতো। তাহলে মাঞ্চুরিয়ার মধ্যেই বলা যেতে পারে 75% বিদেশি বিনিয়োগ, মাঞ্চুরিয়া 10 লক্ষ জাপানি আছে, 40% বাণিজ্য চলতো মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে। তাহলে অবশ্যই মাঞ্চুরিয়া তো দখল করার একটা ব্যাপার আছে অর্থনৈতিক দিক থেকে। এবং সেটাই কেবল নয়, 1929-30 সালে তোমরা জানো যে গ্রেট ফেমিন, মহামন্দা একটা যে ব্যাপার ছিল সেই সময়, মানে গ্রেট ডিপ্রেশন আর কি যেটাকে বলছে, ফেমিন যাই হোক ওর ব্যাখ্যাটা হবে পরে। গ্রেট ডিপ্রেশন সেই সময় দেখা হয়েছিল, সেই মহামন্দা 1929 থেকে 30-এর দিকে, সেখানে সেই মহামন্দা পরিস্থিতিতে জাপান কিন্তু অর্থনৈতিক দিক থেকে এরূপ একটা গুরুত্বপূর্ণ যে জায়গা মাঞ্চুরিয়া সেটা কিন্তু দখলের উদ্যোগ নেয়। আর একটা ঘটনা মাঞ্চুরিয়া দখলের ক্ষেত্রে জাপানকে মানে বিশেষ করে আগ্রহ জাগিয়েছিল এবং জাপান চেষ্টা করেছিল মাঞ্চুরিয়া দখলের জন্য, সেটা হচ্ছে মুগডেন বিস্ফোরণের ঘটনা। দক্ষিণ মাঞ্চুরিয়ায় বিশেষ করে রেলপথের নিরাপত্তার প্রয়োজনে রুশ জাপান যুদ্ধের পর থেকে মাঞ্চুরিয়ায় 15,000 জাপানি সৈন্য মোতায়েন
করা হয়েছিল, 15,000 জাপানি সৈন্য মোতায়েন করা হয়েছিল। এবং এই সেনাবাহিনীর যে কেন্দ্রীয় দপ্তর ছিল জাপানি সেনাবাহিনীর, সেটার নাম ছিল মুগডেন। কি নাম বললাম? সেটার নাম ছিল মুগডেন। এখন মুগডেনের কাছাকাছি রেলপথ ছিল। সেই রেলপথের উপরে 1931 খ্রিস্টাব্দে অনেকে বলেন 18ই সেপ্টেম্বর বোমা বিস্ফোরণ ঘটে। 1931 সালে 18ই সেপ্টেম্বর বোমা বিস্ফোরণ ঘটে। আর এই যে বোমা বিস্ফোরণ ঘটলো, এই জন্য জাপানের বিশেষ করে সামরিক নেতারা চীনকে দায়ী করে। চীনা সৈন্যরা এই রেলপথ ষড়যন্ত্রে, এই রেলপথে বিশেষ করে যে বিস্ফোরণ, এই ধ্বংসের জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল জাপানিরা বলে। এই পরিস্থিতিতে জাপান মাঞ্চুরিয়ায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়। যাই হোক, এইভাবে 1932 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি জাপান মাঞ্চুরিয়া দখল সম্পন্ন করে। এবং সেখানে মাঞ্চুরিয়া দখলের পর জাপান চীনের চিং বংশের সর্বশেষ প্রতিনিধি, তার নাম হচ্ছে পু ই এর নেতৃত্বে সেখানে একটি তাবেদারি সরকার, মানে হচ্ছে জাপানকে তোষণ করবে এরকম সরকার প্রতিষ্ঠা করে। এবং মাঞ্চুরিয়ায় নতুন সরকারের নাম হয় মাঞ্চুকুও। মাঞ্চুরিয়ায় নতুন সরকারের নাম হয় মাঞ্চুকুও। মাঞ্চুকুও। তো যাই হোক, এরপরে বলা যায় জাতিসংঘের সদস্য পদ ত্যাগ। চীনে যে জাপানের আগ্রাসন নীতি, এটাকে চীন কিন্তু জাতিসংঘের কাছে জানায়। জাতিসংঘ লিটন কমিশন সেই সময়ে করে নিয়োগ করে, এবং এই কমিশন জাপানকে আক্রমণকারী হিসাবে চিহ্নিত করলে জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। তারপরে জাপানের রিয়াকশনটা কি একটু যদি বলি, জাপানের অভ্যন্তরে মাঞ্চুরিয়া দখলের একটা যে সদর্থক একটা প্রতিক্রিয়া সেই সময় দেখা যায়। জাপানের দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষেরা মাঞ্চুরিয়া দখলের ঘটনাটা খুব উজ্জীবিত হয়ে যায়, খুব উৎসাহিত হয়ে যায়। এবং জাপানি বেতার ও সংবাদপত্রগুলো যেগুলো ছিল, সেগুলি মাঞ্চুরিয়া দখলের ঘটনার একদম মিডিয়া আর কি, সেই মিডিয়াগুলো, বেতার আর সংবাদপত্রগুলো এই যে মাঞ্চুরিয়া যে জাপান যে দখল করলো, এটা নিয়ে চারিদিকে প্রচার চালাতে শুরু করে। তারা সেই প্রশংসা, কিসের প্রচার চালাতে শুরু করে, যে আমাদের জাপান দারুণ কাজ করেছে, মাঞ্চুরিয়ার মতো একটা এরকম জায়গা দখল করেছে, যার জন্য তারা কিন্তু প্রশংসায় মানে ভরিয়ে দেয় তাদের এই খবরের মাধ্যমে আর কি। এই জিনিসটা সেই সময়ে দেখা দেয়। যাই হোক, জাপানের সেই সময়ে বলা যেতে পারে, অনেকে বলেন মাঞ্চুরিয়া দখলের ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু গান ও নাটক রচিত হয়েছিল। সেই গান ও নাটকগুলোও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। তো তার পরবর্তীকালে অবশ্যই মাঞ্চুরিয়া আক্রমণ ও দখল যথেষ্ট সাফল্য লাভ করে এই ক্ষেত্রে জাপান। এবং আমরা যদি আসি যে মাঞ্চুরিয়ায় বসবাস যারা করছিল সেই জাপানি সৈন্যরা 1935 খ্রিস্টাব্দে, মানে দ্বিতীয় চীন যুদ্ধটা একটু আমি 2 মিনিট আলোচনা করে দিচ্ছি, তারপরে শেষ হয়ে যাবে আশা করি। তো জাপানি সৈন্যরা 1935 খ্রিস্টাব্দে থেকে চীন আক্রমণের একটা কিন্তু তারা সুযোগ কিন্তু খুঁজছিল, আবার সুযোগ তারা কিন্তু খুঁজতে থাকে। এবং 1936 খ্রিস্টাব্দ জুড়ে, অনেকে বলেন যে পুরো 1936 খ্রিস্টাব্দ জুড়ে জাপানি সেনারা চীনে ব্যাপক হত্যাকাণ্ড চালায়। ব্যাপক হত্যাকাণ্ড বলা হচ্ছে যে মানে মৃতের লাশের উপর লাশ, এরকম একটা ব্যাপার একটা হয়ে গেছিল সেই সময়। এবং 1937 খ্রিস্টাব্দের 7 জুলাই পিকিং এর নিকটবর্তী মার্কোপোলো সেতুতে জাপানি ও চীনা সেনাদের মধ্যে ছোটোখাটো সংঘর্ষর ঘটনা ঘটে। আর এইভাবে জাপান এই ঘটনাকে কেন্দ্র করে চীনের বহু স্থান দখল করে নেয়, অনেক স্থান দখল করে নেয় এই ঘটনাকে কেন্দ্র করে। একটা জিনিস মনে রাখবে যে মানুষের হচ্ছে কি 2 হাতের বাইরে একটা ডেঞ্জারাস হাত আছে, সেটার নাম হচ্ছে অজুহাত। মানে জাপান হচ্ছে অজুহাত খুঁজছিল। এই যে 1937 খ্রিস্টাব্দে মানে পিকিংয়ের মার্কোপোলো সেতুকে কেন্দ্র করে জাপানি চীনাদের মধ্যে একটা যে ছোটোখাটো সংঘর্ষ ঘটনা ঘটলো, এটাকে অজুহাত হিসাবে দেখলো বলা যেতে পারে। আর এটাকে কেন্দ্র করে অনেক জায়গা চীনের কিন্তু দখল করে নিল, যার জন্য এই দ্বিতীয় ইঙ্গো জাপান যুদ্ধ শুরু হয়ে গেল 1937 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দের, 1937 থেকে 1945।
এইভাবে শুরু হয়ে গেলে আমরা অটোমেটিক্যালি জানি যে 1939 খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে জাপান ধীরে ধীরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। এই চীন জাপান যুদ্ধটাও বলা যেতে পারে এক রকমের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মিশে গেল। যাই হোক, আজ এই পর্যন্তই থাকলো। পরে আবার তোমাদের মাঝে আমি উপস্থিত হব। সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, মনের মধ্যে কনফিডেন্স রাখবে, মনে করবে যে আই এম দ্য বেস্ট, যে আমি হচ্ছি শ্রেষ্ঠ, এবং তোমাদের কাজ করে যাবে, সফলতার জন্য কাজ করে যাবে, দেখবে যে সফলতা অবশ্যই তোমাদের সামনে চলে আসবে। কাজ করে যাও, কাজ করলেই সফলতার দিকে ছুটতে হবে না, কাজের দিকে ছুটো, কাজের দিকে মনোনিবেশ করো, মানে পড়াশোনাটা ভালোভাবে করো। যে সমস্ত স্যারেরা বুঝাচ্ছেন, কেবল ইতিহাস ক্লাসের ক্ষেত্রে বলছি না, অন্যান্য ক্লাসগুলো ভালো করে মন দিয়ে শুনো এবং নিজের মনের মধ্যে কনফিডেন্স রাখো। হারানোর কিছু নাই, বরং কনফিডেন্স রাখলে, ভালোভাবে পড়াশোনা করলে অনেক কিছু পাওয়ার আছে। এই জন্য, কারণ ইতিহাসের শিক্ষক হিসেবে একটা অবশ্যই বলতে পারি যে চাণক্য একসময় বলছিলেন যে পাখিরা যখন ডালে বসে তখন কিন্তু ডালপালা নড়ে, কিন্তু পাখিরা ভয় পায় না যে ডাল ভেঙে পড়বে, কারণ তাদের যে ডানার উপরে তাদের কিন্তু ভরসা আছে। সেরকম তোমাদের মনের উপরে ভরসা আছে। আর তোমরা আমাদের অবশ্যই স্নেহের ছাত্রছাত্রী, তোমরা সবাই মনের দিক থেকে কনফিডেন্স রাখবে, কারণ বিশেষ করে মালদা জেলা এমন একটা জেলা উত্তরবঙ্গের মধ্যে যেই জেলা হচ্ছে সব দিক থেকে যথেষ্ট সফলতার দিকে এগিয়ে যায়, এবং প্রশাসনিক দিক থেকে যে নেওয়া হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ আমাদের মালদা জেলার ক্ষেত্রে। এটাও একটা সাধুবাদ আমরা জানাই, এবং সেটা তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। এই বলে আমি আজকে আমার এই যে পাঠদান সেটা শেষ করছি। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।